আমি যে অঞ্চলে থাকি, যে এলাকায় থাকি, পাহাড়ের কোথা, চট্টগ্রামের কোথা, সেখানে আজকে আমি এখানে পরিষ্কারভাবে বলি যে সেখানে যে অঘোষিতভাবে অনেক রকমের শাসন ব্যবস্থা সেখানে আছে। বিশেষ করে আমি যদি বলি সেখানে অঘোষিত সেনা শাসনের কথা, এটা তো সংবিধানের কথাও না যে সেনা শাসনের সংবিধানের বহির্ভূতভাবে সেখানে একটা শাসন ব্যবস্থা জারি আছে, এটাকে আমরা বলি অঘোষিত সেনা শাসন। করে নারী এবং যারা নিপীড়িত মানুষ, শ্রমিক যারা, তাদের দুর্বল জনগোষ্ঠীর উপরে আইন কানুনকে তারা নানাভাবে প্রয়োগ করে, কিন্তু এটা সবল যাদের ক্ষমতা থাকে তাদের ক্ষেত্রে আইন, এই সমস্ত আইন কিন্তু প্রয়োগ করতে খুব কম আমরা দেখি। তো সেক্ষেত্রে এই যে আইনগুলো আমরা দেখছি, এই আইনের মধ্যে নানা ভাগপরের মাধ্যমে আমাদের যে জনগণের যে অধিকারকে পূর্ণ করার মতো সুযোগ এখানে আছে। কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু আছে যা আইনের বাইরেও এই রাষ্ট্র এবং শাসক গোষ্ঠী অনেক কিছু কাজ করে। যেমন বিগত সরকারের সময় যে 15-16 বছর যে ক্ষমতায় ছিল, তার সময় আমরা দেখেছি যে নানা মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম থেকে শুরু করে নানা রকম আমরা এই কাজগুলো আমরা করতে দেখেছি। কিন্তু এই কাজটা তারা করেছে তো কোনো আইনের মধ্যে দিয়ে, তো এই কাজগুলো তারা করে না, কিন্তু আইন বহির্ভূতভাবে তারা অনেক কাজ করেছে। এই কাজগুলো যে খুন করা, গুম করা, মানুষকে এভাবে, যেমন আমার কথা এখানে দিদার ভাই বলেছেন যে আমি প্রায় 5.5 বছর গুম ছিলাম। তাহলে আমি ওখানে যখন ছিলাম তখন অনেকেই প্রশ্ন করছিলাম যে আমাকে গিয়ে কোন আইনের, সংবিধানের কোন ধারায় বা কোন আদেশের বলে আমাকে এভাবে রাখা হয়েছে। তারা স্বীকার করে যে হ্যাঁ, আপনি তো সংবিধানের বাইরে এখানে আছেন। তাহলে এই যে বিষয়গুলো যদি আমি বলি, তাহলে যে আইনের কথা আমি যখন বলি তখন ভালো আইন বা যা কিছু বলি নিবর্তনমূলক আইন, এর বাইরেও কিন্তু আরো অনেক অদৃশ্য আইন আমাদের মধ্যে আছে। প্রত্যেকটি সরকার ক্ষমতা আসার পরে তাদের যে অবৈধ যে বেআইনি কাজগুলোকে আইনের বৈধতা দেওয়ার জন্য নানা রকম আইন কানুন, তারা কালা কানুন তৈরি করে, যে নিবর্তনমূলক আইন তারা তৈরি করে, তাদেরকে সুরক্ষা করে। তো এই ক্ষেত্রে আমি আরো যে কথা বলবো যে এই যে আইনের বাইরে যে আরো অনেক কিছু যে হয়, সংবিধানের বাইরেও যে অনেক কিছু হয়, তারা এই সমস্ত ব্যবস্থাগুলো জারি রাখে। সেটা হচ্ছে আমি যে কথা বলি যে আমি যে অঞ্চলে থাকি, যে এলাকায় থাকি, পাহাড়ের কোথা, চট্টগ্রামের কোথা, সেখানে আজকে আমি এখানে পরিষ্কারভাবে বলি যে সেখানে যে অঘোষিতভাবে অনেক রকমের শাসন ব্যবস্থা সেখানে আছে। বিশেষ করে আমি যদি বলি সেখানে অঘোষিত সেনা শাসনের কথা, এটা তো সংবিধানের কথাও না যে সেনা শাসনের সংবিধানের বহির্ভূতভাবে সেখানে একটা শাসন ব্যবস্থা জারি আছে, এটাকে আমরা বলি অঘোষিত সেনা শাসন। তাহলে এই যে সেনা শাসন, সেখানে সেনা কর্তৃত্ব আছে, দেশের তো কোনো কোটাও না, যদি সেখানে কোনো উপদ্রুত এলাকা বা কোনো জরুরি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সরকার সেটাকে ঘোষণা দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে সেখানে বলতে হবে যে হ্যাঁ, এখানে আমরা এই ব্যবস্থা জারি করেছি। তাহলে ওখানে যে ব্যবস্থা, বর্তমানে যে ব্যবস্থা যেখানে আছে, সেটা তো একটা অবৈধ, বেআইনি, সংবিধান বিরোধী। তাহলে এই যে অঘোষিত ব্যবস্থাগুলো আমরা জারি রেখেছি, এর ব্যাপারে তো আমাদেরকে বলতে হবে। আর সেখানে আরো এমন কিছু আছে যে দায় মুক্তি দেওয়ার আইন আমরা তৈরি করি। এই যে রাষ্ট্রের সরকার শাসন যারা ক্ষমতা আছে, তারা দায় মুক্তি দেওয়ার আইনও তৈরি করে, যারা অপরাধ সংগঠিত করার পরে তাদের উপর দায় মুক্তি দেওয়ার মতো যে প্রক্রিয়ায় তারা চলে যায়, আইনগতভাবে সে সমস্ত অপরাধকে আড়াল করার জন্য, নিজেদেরকে সুরক্ষা করার জন্য এই সমস্ত আইন কানুন তারা তৈরি করে। তো এই ক্ষেত্রে একটা উদাহরণ হলো যে কল্পনা চাকমার অপহরণের ঘটনা। আমরা দেখেছি দীর্ঘ প্রায় 28 বছর পরে কল্পনা চাকমার যে মামলাটা করা হলো গত 24 সালের 23 এপ্রিল রাঙামাটিতে যে কোর্টে, ওই মামলাকে তারা খারিজ করে দিল। যে সেখানে যে 39 জন তদন্ত কর্মকর্তা যে সেখানে তার তদন্ত করেছিল, তাদের সবাই কিন্তু একই বক্তব্য, একই তারা প্রতিবেদন দিয়ে শেষ পর্যন্ত মামলাটাকে খারিজ করে দিল। তাহলে এই মামলায় কারা জড়িত ছিল সেটা আপনারা ভালো জানেন, সেটা আমরা সবাই জানি। তার একটা বিশেষ বাহিনী, বিশেষ একটা সেখানে যারা নিরাপত্তা বাহিনীর নাম দিয়ে যারা শাসন চালাচ্ছে, তাদের এক সদস্যের বিরুদ্ধে, লেফটেন্যান্ট ফেডারেসের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তার সাথে কিছু লোকজন ছিল যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কর্মচারী। কিন্তু সেই মামলাটা খারিজ করে দেওয়ার উদ্দেশ্য হলো সেই যারা অপরাধী তাদেরকে সুরক্ষা দেওয়া। এই যে এভাবেই কিন্তু আইনি বা বেআইনিভাবে নানা পন্থায় একটা যারা অপরাধী তাদেরকে রক্ষার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু সেটা প্রয়োগ করে, সেটা করে। তাহলে এখন আমি এই জন্য বলি যে যারা আসলে খুবই দুর্বল জনগোষ্ঠী, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক যারা আছে, তাদের বিরুদ্ধে, তাদের উপরেই বেশি এই সমস্ত আইনগুলো প্রয়োগ করা হয়। আসলে যারা আমাদের ক্ষমতায় থাকে তাদের ক্ষেত্রে এসব আইন কানুন যা বলি, নিবর্তনমূলক আইন, খালা কানুন যাই বলি, তাদের বিরুদ্ধে কিন্তু এসব প্রয়োগ করা
হয় না, এটা হচ্ছে আমাদের দেশে একটা ব্যাক প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের আজ পর্যন্ত সেটা বহাল রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে শেখ হাসিনা যে গুম করার মতো যে ঘটনাগুলো সে ঘটাতে পেরেছে, যে হাসিনা তার পরিণতি তো আমরা দেখেছি, তাকে পালিয়ে যেতে হয়েছে খুব মানে একেবারে খুব খারাপ অবস্থায়। তাহলে এর থেকে কি আমরা শিক্ষা নেব না যে সামনে যে বাংলাদেশ আজকে যে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এই বাংলাদেশ সবার সমান অধিকার থাকবে, সেখানকার সকল জাতি গোষ্ঠীর, সকল ভাষাভাষীর, সকল ধর্মের, সকল লিঙ্গে কোনো বৈষম্য থাকবে না, এখানে সব মানুষ, সকল ধরনের মানুষ এখানে তাদের সম অধিকার নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে আমরা সেই স্বপ্ন আমরা দেখছি, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমি যা দেখি এটা এখন প্রথম অবস্থায় যতটুকু এই আলাপটা সরব ছিল, কিন্তু আজ দেখতে দেখতে কিন্তু এটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নটা হারিয়ে যাচ্ছে। এখন আর এই দিকে মানুষ আর এখন শুধু ক্ষমতা নিয়ে দৌড়াদৌড়ি করছে, কে ক্ষমতা যাবে, কে ক্ষমতা আসবে, এই সব নিয়ে মানুষের সব হিসাব নিকাশটা শুরু হয়ে গেছে। তাহলে এই যে একটা বড় যে অভ্যুত্থান হয়ে গেল, এখানে যে মানুষের যে এত মানুষের শহীদ হওয়া, এত মানুষের গুম খুনের যে ঘটনা, যে এত বড় একটা ঢাল মাথার অবস্থার মধ্যে দিয়ে যে আমরা গেলাম, তারপরে আমরা কি অর্জন করলাম? তাহলে আজকে এই বাংলাদেশে সামনে বাংলাদেশ কি হবে? তাহলে আমি আজকে এখানে এই কথাগুলো বলতে চাই যে সংবিধান হলো একটা রাষ্ট্রের মূল যে পরিচালনার যে সনদ, সেখানে যদি এই সংবিধান যদি আমাদের গণতান্ত্রিক না হয়, এই সংবিধানের সকল জাতি গোষ্ঠীর জনগোষ্ঠীর অধিকার সেখানে অন্তর্ভুক্ত না থাকে, স্বীকৃতি দেওয়া না হয়, এবং সেখানে যদি এই সকল মানে সেখানে যদি সেই সমস্ত সংবিধান যদি গণতান্ত্রিক না হয় সংবিধান, তাহলে কিন্তু আসলে প্রকৃত অর্থে এই আইন কানুন দিয়ে কিন্তু আসলে তেমন কিছু মানুষের পরিবর্তন আশা করা যায় না। সুতরাং আমি আজকে আমার আলোচনার দীর্ঘায়িত বলবো না, আমি বলবো যে আমাদের দেশ থেকে সকল ধরনের বিবর্তনমূলক আইনকে আমরা যত দ্রুত সময়ের মধ্যে যদি বিদায় দিতে পারি, তাহলে বাংলাদেশ একটা আগামীতে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশে আমরা রূপান্তর করতে পারবো, আমরা সেই জায়গায় লোককে পৌঁছতে পারবো। এই প্রত্যাশা আমি রাখি। এই কথা বলে আমার আজকের আলোচনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।